নমস্কার, আমি মানস আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। গতকাল অর্থাৎ শুক্রবার 12 জন নতুন মন্ত্রী শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, কিন্তু 12 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এটি ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশক হিসাবেও ব্যাখ্যা করা হতে পারে বা ব্যাখ্যা করা যেতেও পারে। তবে এর প্রকৃত মূল্যায়ন হবে সরকারের কাজ, নীতি বাস্তবায়ন এবং জনমানুষের প্রত্যাশা পূরণের ভিত্তিতে। মন্ত্রিসভা সম্প্রসারণ উন্নয়নের রূপরেখা নাকি নির্বাচনী কৌশলের নতুন অধ্যায়? কেউ বলছেন এটি প্রশাসনিক প্রয়োজন, কেউ মনে করছেন এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। বাস্তবে একটি মন্ত্রিসভা সম্প্রসারণের মূল্যায়ন শেষ পর্যন্ত নির্ভর করে তার কাজের ফল, নীতি বাস্তবায়ন এবং মানুষের জীবনে তার প্রভাবের ওপর। সুতরাং সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায়, এই পদক্ষেপ কি উন্নয়নের নতুন গতি আনবে নাকি ভবিষ্যতের নির্বাচনী সমীকরণকেও আরও শক্তিশালী করার কৌশল হিসাবে ইতিহাসে চিহ্নিত হবে? আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক, ধলাইয়ের বিজেপি বিধায়ক অমিয়কান্তি দাস, প্রাক্তন আমলা এবং একটা খুব পরিচিত মুখ অসমের টেলিভিশন চ্যানেলে স্বপ্ননীল বড়ুয়া ও আইনজীবী স্বর্ণদীপ ঘোষ। আমার প্রথম প্রশ্ন বিজেপি বিধায়ককে, এই যে সম্প্রসারণটা হলো, এটা রাজনৈতিকভাবে কি নতুন বার্তা দিতে চাইছে আপনাদের দল? নমস্কার। তো আমাদের দল গতকাল আমরা সবাই দেখেছি যে আমাদের দল 12 জন নতুন মুখ নয়, পুরানো আছেন, অনেকেই আছেন। গতকাল সম্প্রসারণ হয়েছে এবং সম্প্রসারণ খুবই প্রয়োজনীয়তা ছিল, যেহেতু 1 মাস হয়েছে সেই রেজাল্ট বেরিয়েছে এবং আগামী দিনে একটা স্বচ্ছ প্রশাসন যাতে প্রয়োজন আছে এবং যারা মন্ত্রীরা আছেন ওনাদের অনেকের অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা আছে এবং বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সেই যে বিশ্বাস নিয়ে আমরা চলার পরিকল্পনা করেছি এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আমরা এই যে বর্তমানে যে সরকার গঠন হয়েছে সেই সরকার আমরা অবশ্যই আশা করব যে আগামী দিনে একটা সুন্দর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আসামের জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং একটা বিকশিত আসাম, সুরক্ষিত আসাম এবং আত্মনির্ভর আসাম এসে গড়ে তোলার কাজে মাননীয় মন্ত্রীগণ খুবই ভালোভাবে কাজ করবেন এবং আগামী দিনে সমগ্র ভারতবর্ষের মধ্যে আসামও একটি সুন্দর জায়গায় পৌঁছবে, যে উন্নত যে রাজ্যগুলি আছে তার মধ্যে অন্যতম স্থানে পৌঁছবে। আমাদের যারা মন্ত্রীরা শপথ নিয়েছেন ওনাদের দক্ষ এবং আগামী অনেক গুরুত্বপূর্ণ চিন্তাধারার কারণে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, মানে যে এই যে নির্বাচন, তো 2029-এর নির্বাচন অনেক দূর আছে এখন অবধি, কিন্তু রাজনৈতিক প্রস্তুতির বা 2029-এর প্রস্তুতি কি শুরু হয়ে গেছে আপনাদের দলে? হ্যাঁ, আমরা সেটার দিকে লক্ষ্য রেখে এগোচ্ছি। ওই কারণে বলবো যে আমাদের দলে যে ব্যবস্থা আছে, সাংগঠনিক যে ব্যবস্থা আছে, সাংগঠনিক ব্যবস্থা আমরা বিগত দিনে দেখেছেন আমরা একেবারে পৃষ্ঠা প্রমুখ, মানে প্রতি 60 জন ভোটারকে নিয়ে আমরা এক একজনকে দায়িত্ব দিয়েছি। প্রতি 60 জন ভোটারের দায়িত্ব একজনের উপরে আছে, যা এবং শুধুমাত্র ভোটার হিসাবে নয়, ওনারা দেশের নাগরিক হিসাবে এলাকার উন্নয়নের ব্যাপারেও 60 জনের মধ্যে কার কী ধরনের সমস্যা আছে, কার আর্থসামাজিক অবস্থা আছে, এর মধ্যে কতজন চাকরিজীবী আছেন, কতজন ব্যবসায়ী আছেন, কতজন দিনমজুর আছেন, কতজন এর মধ্যে 60 জনের মধ্যে কতজন শিক্ষিত আছেন, কতজন মানে শিক্ষার হার কী আছে এবং ওনাদের শারীরিক পরিস্থিতি কেমন আছে সেগুলোও চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা দেখেছি এই সমস্ত কারণে যে সবার যদি খবর নিতে হয়, তো আমাদের যেমন আমার যে কেন্দ্র ছিল সেখানে প্রায় 3000-এর উপরে এই পৃষ্ঠা প্রমুখ ছিলেন। ওই কারণে ছিলেন যে পৃষ্ঠা প্রমুখদের মাধ্যমে সরাসরি আমরা প্রত্যেক ভোটারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পেরেছি এবং আগামী দিনেও শুধুমাত্র সেই যে মসনদে বসার জন্য নয়, জনগণের সেবা করার জন্য এটার খুবই প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকের আমরা সরাসরি প্রত্যেকের খবরাখবর নিতে পারবো এবং কার কী ধরনের প্রয়োজনীয়তা আছে। যেমন বৃহৎ প্রকল্প যেগুলো আছে, আর্থিকভাবে যেগুলো মানে মহিলাদের সবলীকরণের কথা বলুন, বিভিন্ন মানে যুবাদের সবলীকরণের কথা বলি, তো সেই ব্যাপারে আমরা কি আছে, কতজন আমাদের অরুণোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়েছেন অরুণোদয় প্রকল্পের আওতায় কতজন এসেছেন, কতজন পেয়েছেন, কতজন পাননি, যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা চিহ্নিতও করছি
এবং এই যে এই লাখপতি দিদির কথা বলা হয়েছে, লাখপতি দিদিদেরও অনেকে পেয়েছেন, অনেকে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন এবং আগামী দিনেও অনেকের এই প্রকল্পের আওতায় আমরা দেখেছি যে মহিলা সবলীকরণের যে বিষয়টা এসেছে, মহিলা সবলীকরণ অনেকটা মানে হয়েছে এবং আগামী দিনে যদি আরও উন্নত করতে হয়, আসামকে যদি সেই উন্নতির শিখরে নিয়ে যেতে হয়, তো সার্বিকভাবে যে সমস্ত সমস্যা আছে সমস্যাগুলি করে আমরা আগামী দিনে এই যে আমরা আমাদের যে সমস্ত বিষয় আছে, আমরা প্রত্যেক বুথে আমরা সশক্ত একটা বুথ কমিটি আছে এবং সেই বুথ কমিটি শুধুমাত্র নির্বাচনের সময় তাকে সেরকম নয়, আমরা সমগ্র বছর সেই বুথ কমিটি আমরা মাসে এবারে প্রত্যেক মাসে বৈঠক হয়। বৈঠকে এলাকার মানে এই সংগঠনের পাশাপাশি এলাকার যে সমস্ত সাময়িক সমস্যা আছে সমস্যাগুলির আমরা আলোচনা করছি যে কীভাবে সমস্যাগুলো সমাধান করি দ্রুত আমরা সবাই মানে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি আসামকে। আমি আপনার কাছে আবার আসবো, পৃষ্ঠা প্রমুখের ব্যাপারটা আবার আমি জানতে চাইবো আপনার কাছে। তার আগে আমি স্বপ্ননীল বড়ুয়া, তিনি একজন প্রাক্তন আমলা এবং একজন রাজনৈতিক পর্যবেক্ষক, মানে তীক্ষ্ণ এবং সূক্ষ্ম পর্যবেক্ষক। তো আমি আপনার কাছে জানতে চাইবো, অসমের প্রতিটি অঞ্চলে কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে মন্ত্রিসভাটা যে সম্প্রসারণ হলো, সব অঞ্চলের ভারসাম্য রক্ষা করার একটা চেষ্টা হয়েছে, এটাতে আপনি কি মনে করেন? এটা আমি সেটা মনে করি না। আমি ভাবছি যে এই 1972-তে শরৎসিংহর গভর্নমেন্ট যখন এলো তখন এই জিনিসটা বের হলো যে অঞ্চল, জাতি, জনগোষ্ঠী সবকে রিপ্রেজেন্টেশন দিতে হয়। ওখানে ওই পারফরমেন্সের মাপকাঠিটা বিশেষ করে ধরেনি ওরা, যে ওদেরকে সবকে নিয়ে যেতে হবে, কাজ যেরকমই করে না সাকসেস হয় কি না। কিন্তু বিজেপির চিন্তা আর এক আলাদা ধরনের। এই ভাবছি যে এরা এখন শুরু করেছে ব্যাক ক্যালকুলেশন বিকশিত ভারতে 2047 বিকশিত ভারতটা প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ মহলে এটা একেবারে মানে লক্ষ্য করে নিয়েছে তারা। আর সেই জন্য এখন ব্যাক ক্যালকুলেশন করছে যে কতটা ইলেকশন আমাদের জিততে হবে 2047 পর্যন্ত পৌঁছার প্রয়োজনে। সেই দেখে তারা হিসাব করে নিয়েছে যে আমার এই প্রতি 5 বছরে এই কাজটা করতে হবে। এবার দেখবেন আপনি কি করতে হবে এখন ডিসাইড করার মতো অবস্থায় নেই, কি করবে অলরেডি ডিসাইডেড। আর এরা এখন আইপিএল টিমের মতো করেছে যে এক্সপিরিয়েন্স লাগবে আর নতুন মুখ লাগবে। আর আমাদেরকে লাগবে যে যেহেতু এক মুখ্যমন্ত্রীকে সোজা পাবে না আসামের লোক, তে আমাদের ফার্স্ট রেসপন্ডার কে হবে? তে প্রত্যেকটা যেন প্রত্যেক জেলা, এই যে জেলা মন্ত্রীকে বলে দিয়েছে যে তোমরা এখন চলে যাও তোমাদের ডিস্ট্রিক্ট, কালকে নিয়ে খবর নিও যে বন্যার কি প্রিপারেশন হয়েছে। ওইটা কেন খুব স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে যে কি করব আমরা, সেটা একেবারে নির্ধারিত। এই 2 লক্ষ না 20 লক্ষ চাকরি আসামে দিবে, ওই মানে মোটামুটি 5 না হলেও 7 বছরের মধ্যে, সেটা এক প্রধান লক্ষ্য। তার জন্য আবার ইন্ডাস্ট্রি লাগবে, তার জন্য এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট লাগবে, তার জন্য রাস্তা ঘাট দলং এগুলো ঠিক করতে হবে। তারপর এই যে ডিব্রুগড়ের সেকেন্ড ক্যাপিটাল কেন, সেটা আপনাদেরকে দেখতে হবে যে ডিব্রুগড় ছিল আসামের তথা ভারতের সেকেন্ড মোস্ট রিচেস্ট ডিস্ট্রিক্ট ইভেন আপ টু 1970। কয়লা, তেল আর ওই আপনার চা বাগান, এইখান থেকে শুরু হচ্ছে স্টিলওয়েল রোড মানে এশিয়ান হাইওয়ে। আমাদের হচ্ছে লুক ইস্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট এখন চলছে। অ্যাক্ট ইস্ট কোথায় থেকে যাবে? ওই ডিব্রুগড়ে কন্ট্রোল করবে, লিডো থেকে বের হয়ে ওরা নর্থ পুরনো স্টিলওয়েল রোড দিয়ে চলে যাবে। তাই আরবার দেখবেন যদিও বলেছে যে সেকেন্ড রাজধানী ডিব্রুগড়, কিন্তু সমান্তরাল ভাবে আবার শিলচরেও কিন্তু ডেভেলপ হচ্ছে, একটা সেক্রেটারিয়েট হয়ে গেছে। আর এই আগের মতো না যে একজন মন্ত্রী ছিল বরাকের, আমরা দেখেছি ছোট থেকে যে সতীমোহন দেব ছিল, কি মুখার্জি ছিল এক মন্ত্রী, তারা যা করতো সেটাই বরাকে হতো। এখন চিফ মিনিস্টার নিজে হাতে করে নিয়েছে যে অনেক বছর হয়ে গেছে বরাকের কোনো ডেভেলপমেন্ট হয়নি হিসাব মতে, যেটা দরকার সে উনি নিজে নিয়ে নিয়েছে যে আমি বসে নিজে দেখব।
এবং যাচ্ছে না, বরাকে বারবার যাচ্ছে না। বারবার যাচ্ছে। আর দেখবেন যে এক ক্যাবিনেট মিটিং এক মাসে একবার হয়তো ডিব্রুগড়ে হবে, একবার শিলচরে হয়তো হবে। শিলচরে হবে। আমি ভাবছি ওই এটা ওভারঅল প্ল্যানের মধ্যে বিকশিত ভারতের ব্যাক ক্যালকুলেশনটা শুরু হয়ে গেছে। এখন মন্ত্রীরা ওই ফিতা কাটা আর ওই মানে পাবলিক মিটিং করা ওটার থেকেও ওদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে। তাদেরকে টার্গেট দেওয়া হবে, ধরুন এগ্রিকালচার মিনিস্টার, ওকে বলে দেওয়া হবে যে তোমার 5 বছরের ভিতরে তোমার এগ্রিকালচারাল প্রোডাকশন ডবল করতে হবে, কি রকম করো সেটা তোমার কাজ। ইন্ডাস্ট্রি মিনিস্টার মুখ্যমন্ত্রী ইনফ্যাক্ট সব এমএলএ কেই বলেছেন তোমরা বসে থাকলে হবে না, লোকের পাশে যাও। এটা একটা এমএলএ আর কিছু একটা পারফর্মার তৈরি হচ্ছে, এই যে দিয়েছে টাকাটা বাড়িয়ে, হ্যাঁ, ওটা কিন্তু এমনি দেয়নি। ওদেরকে কমপ্লেনের জন্য ওইটা রেখে দিয়েছে 10% যে তোমাদের লোকাল সমষ্টি প্রবলেম যেটা হবে ওটা ও দিয়ে ট্যাকল করো। কিন্তু এই যে স্টেট প্ল্যানের এসওপিডির পর সাপ্লিমেন্টারি যেটা প্ল্যান লাগবে সেটাই এমএলএ দেখতে হবে, করতে হবে। আর এমএলএ হোস্ট মানে এই এমএলএ কোয়ার্টার্স না, এমএলএ হোস্টেল, ওরা আসবে কাজের টাইম হলে আবার ফিরে যাবে। এই সেশনের ছাড়া গুয়াহাটিতে বসে আবার কাজ করা এমএলএ রিপ্রেজেন্টেটিভ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে, যেটা ওয়ার্নিং দিয়েছে যে তোমরা দেখো ভাই পিএ আর তোমাদের এই পাশের লোকগুলো দেখে রাখো, ওদের উপর নজর রাখো। আমি স্বর্ণদ্বীপের কাছে যাব, তার আগে আমি অমিয় বাবুর কাছে এই ব্যাপারটাই জানতে চাইছি যে একটা কি ইনস্ট্রাকশন ছিল। হ্যাঁ, এই প্রথম যেদিন হলো, এই অ্যাসেম্বলি হলো, ওই সময় আমরা বসেছিলাম, আমরা এনডিএ যারা এই বিধায়ক আমরা বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখন আমাদেরকে বলেছেন যে এই যে সামনের মাসটা আছে বা বর্তমানে যে মাসটা চলছে সেই মাসেই বানপানির সমস্যাটা হবে। তো সে ব্যাপারেও উনি ইনস্ট্রাকশন দিয়েছেন, যখনই হবে তখন একদম মানে যেখানে হবে সেই স্থানে পড়ে থাকতে হবে। আর সেখানে থেকে আমরা যে কথাগুলি বলে এসেছিলাম যে একদম জনগণের পাশে থাকবো, সেটা যে আমাদের মানে ধাতের মধ্যে আছে যে জনগণের পাশে থাকা। উনি বলেছেন সে ব্যাপারে কোনো অবস্থায় কোনো কিছু করা যাবে না, সেখানেই থাকতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। মানে একেবারেই মানে গণতন্ত্রের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী জনগণের সবাই নিজেকে নিয়োজিত রাখতেই হবে। আর যেহেতু আমরা সবাই স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ব একদম খুব গুরুতরভাবে পালন করতে হবে, সেটা একদম ইনস্ট্রাকশন আছে। আর ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে থাকলে হবে না। হ্যাঁ, আর মাননীয় জনতার কাছে যেতে হবে। আমাদের প্রেসিডেন্টও বলেছিলেন যে টাচ এন্ড গো, গুয়াহাটিতে যে কাজ আছে সে কাজ করবে, কাজ করার পরেই তোমাকে নিজের সমষ্টিতে ফিরে যেতে হবে, সেখানে এই কাজ করতে হবে। আর আমাদের সবাই সেই মানসিকতা নিয়ে কাজ করছি। আচ্ছা, আমি স্বর্ণদ্বীপের কাছে যাব। স্বর্ণদ্বীপ, প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তের কিন্তু একটা প্রতীকী দিকও থাকে। তো এই যে সম্প্রসারণ, এটা কি বিরোধীদেরকেও কোনো একটা বার্তা দিচ্ছে? কি মনে করো তুমি একজন আইনের ছাত্র, আইনজীবী হিসেবে, ছাত্র না আইনজীবী হিসাবে তোমার ধারণাটা কি? সবচেয়ে প্রথম কালকের যেটি একটি ঐতিহাসিক সম্প্রসারণ ছিল, এটা একটি অনেক স্ট্রং মেসেজ একটা দিয়েছে। আমি একটা প্রশ্ন করবো, এর মধ্যে একটু ইন্টারাপ্ট করছি। ঐতিহাসিক কেন বলছো? কালকেরটি ঐতিহাসিক আমরা এর জন্য বলেছি যে আমরা 1 মাস এটা ওয়েট করেছি। আমরা 5 তারিখ আমরা আমাদের রেজাল্ট আসার পর আমরা আমাদের চিফ মিনিস্টার এবং আরো চারজন যারা ছিলেন ওনার ডিফারেন্ট পার্টিস যারা এনডিএ অ্যালায়েন্সে আছে ওদের সাথে একটা ওথ সেরেমনি হয়েছে, যেটা আমাদের একটা স্ট্রং মেসেজ ছিল যে যারা অ্যালায়েন্সকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বিজেপি থেকে একজন ছিলেন, বিপিএফ থেকে একজন ছিলেন, আর সাথে এজিপির ইকুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে ওরা ওথ সেরেমনি করেছে ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, অল দ্য চিফ মিনিস্টার অফ ডিফারেন্ট স্টেটস। কিন্তু এরপরে একটা মানুষের মধ্যে একটা ডাউট ছিল যে কে মন্ত্রী হবে, কি রিপিট হবে। তো একটা মানুষের মধ্যে যে ওয়েট ছিল, এই ওয়েটের শেষ আমরা কবে পেলাম? 4 তারিখ বিকেলবেলা 6টার সময়, যখন নিজে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে টুইট করে জানিয়েছেন যে এই 12 জন আমার মন্ত্রী হবে। আর এই 12 জন মন্ত্রীর যদি কেউ ডিকোড করতে পারে, এটা একটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেসেজ যে ইকুইভ্যালেন্ট টু আসামের যত প্রায় ইম্পর্টেন্ট কমিউনিটিস আছে ওদেরকে প্রায়োরিটাইজ করে নতুন ফেস এনে আর পুরানাদেরকেও আবার রিচান্স দেওয়ার পর গিয়ে এই এন্টায়ার ক্যাবিনেটটা বানানো হয়েছে। কিপিং ইন মাইন্ড আগের 5 জন, আগের 4 জন উইথ সিএম 5 আর এখানে 12 জন 17 এন্ড 2 জন ওরা রেখেছে ফর দ্য ফিউচার। এন্ড এই 2 জন হলো আমাদের নেক্সট গেম ফ্যাক্টর, যে আপকামিং 2029 যে ইলেকশনটা আছে এটার উপরে বেস করে রাখা হয় 2 জন আর একটা প্রায়োরিটি সিট।
কালকের এই ঐতিহাসিক শপথ গ্রহণ হওয়ার পর আমরা দেখেছি আসামের জনগণের মধ্যে একটি উল্লাস ছিল যে কালকে দিনটি খালি বিজেপি আর কংগ্রেস দেখেনি, মানুষ দেখেছে কালকে আসামের সরকার গঠন কিন্তু হয়েছে। হতাশাও ছিল একটা দিকে। হতাশা- গতকালকে 48 ঘন্টার বন্ধ ডেকেছিল। মরান এটার মধ্যে ঢোকা, কিন্তু আজ আমরা দেখলাম একটা ছবি, একটু আগে আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে বলিন চেতিয়া বিধায়ক গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মিলেছেন। And এটা একটা মেসেজ গিয়েছে ওই সমাজের প্রতি বা ওই কমিউনিটির প্রতি। হতে পারে যে ওরা ভেবেছে যে ওদেরকে এবার একটু মানে রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়নি, বাট আই বিলিভ যেভাবে এবার মানে সিএম স্যার যে ভিশন নিয়ে চলছে, বেশি দিন না ওদের জন্য সামথিং বিগ ইজ ওয়েটিং। আমরা দেখতে পেরেছি কোনো কমিউনিটিসকে এবার কিন্তু মানে নেগলেক্ট করা হয়নি। বরাক ভ্যালি বলুন, আহোম বলুন, একটা ব্যালেন্স করার ব্যালেন্স চেষ্টা করা হয়েছে। এন্ড এটা আমাদের একটা লাইফের নিয়ম আছে, সবাইকে কিন্তু একসময় খুশি করা পসিবল না। ধন্যবাদ স্বর্ণদীপ। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে। এবার আমি দেখেছি, আমরা সাধারণত দেখেছি আগে যখন মন্ত্রীদের নাম ঘোষণা করা হতো একসঙ্গে পুরো টিমটাকেই ঘোষণা করে দেওয়া হতো। এবার কিন্তু আমি দেখছি যে বিজেপি দুটো রাজ্যে, মানে পশ্চিমবঙ্গে বিজেপি এন্ট্রি হয়েছে আর আসামে ভাগে ভাগে দফায় দফায় মন্ত্রীদের নাম অ্যানাউন্স করে, দুটো দফায় করা হয়েছে। এটা কি কোনো স্ট্র্যাটেজিক নাকি এটা এমনিতেই, বা কোনো বিনা কারণে তো হবে না, কোনো একটা কারণ তো রয়েছে এটাতে? সেভাবে বলতে গেলে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের তো দল মানে একটা মানে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন, রাজ্যেও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় আমার স্টেট প্রেসিডেন্ট আছেন। তো আমরা হয়তো ওনারা যেভাবে চিন্তা ভাবনা করেছেন যে ভেবে চিন্তে এগোনো দরকার, এবং আমাদের একটা কথা আছে যে সর্বস্পর্শী সর্বব্যাপী, যে জিওগ্রাফিক্যালিও মানে তাড়াহুড়া করতে চাননি, যে জিওগ্রাফিক্যালিও সব যে সমস্ত এলাকা, আসামের যে বৈচিত্র্যময় এলাকা, সেই বৈচিত্র্যময় এলাকার সমস্ত এলাকা জিওগ্রাফিক্যালি স্পর্শ করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া যেটা আগে আলোচনা হয়েছিল যে সমস্ত কাস্ট কমিউনিটির সমস্ত ভাষাভাষী যারা আছেন, বিভিন্ন ভাষাভাষীর এই রাজ্য আমাদের আসাম, এবং সেখানে সবাইকে যাতে একটা জায়গায় পৌঁছানো যায়, যে সবারই যাতে প্রতিনিধিত্ব থাকে, সে ব্যাপারে অনেকটা চিন্তা ভাবনা নিশ্চয় করা হয়েছে। এবং তার সাথে সাথে অবশ্যই এই কি বলবো, ওনাদের মেধা যারা হয়েছেন ওনাদের অভিজ্ঞতা, সে সমস্ত অভিজ্ঞতার ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন, যাতে করে মানে সমস্ত মূল কথাটা সেটাই যে 2047 বিকশিত যে আসাম উন্নত ভারতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আছে, সেটা থেকে লক্ষ্য রেখেই আমার মনে হচ্ছে যে একেবারে সুন্দরভাবে যাতে একটা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা, প্ল্যানিং, যোজনা এগুলো করেই ওনারা এগিয়েছেন, যাতে আগামী 5 বছর একটা মানে সুন্দরভাবে আসামকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই হলেই থাকবে হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন, এই যে মন্ত্রিসভাতে কিছু নতুন মুখ আমরা দেখছি, আমার যদি ভুল না হয় হয়তো 4 জন নতুন মন্ত্রী হয়েছেন। আমি বিশ্বজিৎ দৈমারি অভিজ্ঞতা ছিল, কিন্তু মন্ত্রী হিসেবে না, তিনি স্পিকার ছিলেন। বিশ্বজিৎ দৈমারি একজন, সুশান্ত বরগোহাইকে আনা হয়েছে, নীলিমা দেবীকে আনা হয়েছে, আরও একজন আছে। আমি তো এই যে নতুন মুখকে যে আনা হয়েছে, এটার পেছনে কি কোনো একটা স্ট্র্যাটেজি রয়েছে? আমার মনে হয় নতুন যারা আছেন এবার অনেকজন নতুন প্রায়, মানে এটা কি আগামী দিনের জন্য একটা পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বলা যায় এটা? এবার দেখেছি প্রায় 46 জন নতুন বিধায়ক হয়েছেন। হ্যাঁ, তো পুরাতনদের সাথে থেকে নতুনদের অভিজ্ঞতা অর্জনের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, তো আমার মনে হয় সেদিকেও ওনারা নেতৃবৃন্দ লক্ষ্য রেখেছেন, যাতে করে মানে শিক্ষানবিশ হিসাবে তো এগুলো যায়। হ্যাঁ, আর ওনাদের তো অভিজ্ঞতা অনেকে কি আছে, আমরা হয়তো দেখেছি এখানে যে হয়তো যে এই মন্ত্রী হিসেবে নতুন এসেছেন, কিন্তু সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির যে কাজকর্ম যেগুলো আছে, সেই বৃহৎ কাজকর্মের সাথে, বৃহৎ পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছেন, সে ব্যাপারে ওনাদের সেখানে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যাবে। আর আমার মনে হচ্ছে যে সেই যে আগামী দিনে আমরা জানি যে বিশ্বের মধ্যে যে যুবা দেশ বলতে ভারতবর্ষে বোঝা যাচ্ছে, যুবকের সংখ্যা আমাদের এখানে সবচেয়ে বেশি, সেদিকে লক্ষ্য করে যুবকদের এগোনো হচ্ছে, এবং মহিলা সবলীকরণের কথা চিন্তা ভাবনা করছি। নীলিমা দিদিকেও এখানে দেওয়া হয়েছে, নীলিমা দেবীকেও দেওয়া হয়েছে, আর অনেকেই নেওয়া হয়েছে, 4 জনই নেওয়া হয়েছে নতুনভাবে। আগামী দিনে ওনাদের অভিজ্ঞতা হবে, রদবদল তো হতেই থাকে, আগামী দিনে এইভাবে কাজ করে গেলে যে একটা নতুন প্রতিনিধিত্ব প্রয়োজনীয়তা আছে, সেখানে আমাদের নেতৃবৃন্দ সেটাই করেছেন। আমি স্বপ্ননীল বড়ুয়া, আপনি একজন খুব সূক্ষ্ম পর্যবেক্ষক অসমের রাজনীতির। আমার একটা প্রশ্ন, নতুন মুখ না অভিজ্ঞ নেতা, কার উপর বেশি ভরসা করা উচিত?
না, নতুন মুখটা তো লাগবেই। কেন? সংগঠনের জন্য। এই ধরুন নীলিমা দেবীকে দেওয়া হয়েছে কেন? এমনি না, সমর্পিত কার্যকর্তা বলে বিজেপির মধ্যে একটা টার্ম রয়েছে। সমর্পিত কার্যকর্তায় ওকে সিলেক্ট করা হয়েছে, ও আশা করেনি ও টিকিট পাবে, সেটাও আশা করেনি, কিন্তু সবটা একেবারে এসে গেছে। ওই মেসেজটা দিচ্ছে সব সমর্পিত কার্যকর্তাকে যে মাফ হলে এসো কদাচন, নিজের কাজ করে যাও, কখন কি ডেডিকেশনটা দেখাও, আর ডেডিকেশন দেখার পর আমরা আছি, কি করতে হয় তোমাদেরকে খবর নেব। অশ্বিনী রায়কে নেওয়া হয়েছে একটা লার্জার প্ল্যানে। অশ্বিনী সরকারকে নেওয়া হচ্ছে যে ইন্ডো বাংলাদেশ বর্ডার সিল করা, আর প্রান্তীয় ডিস্ট্রিক্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ওই যে বর্ডার সিলিং ব্যাপারটা এখন হবে, ত্রিপুরা থেকে শুরু হয়ে একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত শেষ হবে, এই কন্টিগুইটি রাখার জন্য একজন লোকাল ওখানে লাগবে। সেটা অশ্বিনী রায় রিপ্রেজেন্ট করছে। সঙ্গে রাজবংশী কমিউনিটি রিপ্রেজেন্ট হচ্ছে। আর একজন মন্ত্রী বলে রেখে দেওয়ার একটাই কথা যে ওখানে যেন কোঅর্ডিনেশনটা ভালো করে হয়, কারণ অনেকটা কোঅর্ডিনেশন লাগবে। আর ইন্ডো বাংলাদেশ ট্রেডও হয় সেখানে, আর আসাম তথা নর্থ ইস্টের এন্ট্রি পয়েন্টও হচ্ছে গোলকগঞ্জ ও সমষ্টি। এই চারদিক দেখে ওনাকে দেওয়া হয়েছে। এবং সঙ্গে আমার মনে হয় বিশ্বজিৎ দৈমারির ব্যাপারটা হচ্ছে যে এদেরকে সম্পূর্ণ মানে বিজেপির বড় রাজনীতিতে একজন প্রেজেন্স চায়, সেই লোকটা কি হবে? কারণ বিপিএফ এই হোক না ইউপিপিএল কে হোক, একা ছেড়ে দিলে পরে ওই যে দুখানা সিট ওদের কাছে থাকবে, সেটা কি কন্ট্রোল করা যাবে না? ওরা এটা হয়তো আরেকটা বার্তাও দিতে চাইছে যে বিপিএফ থেকে আমরা চরণ বড়কে নিয়েছি, কিন্তু বিজেপির থেকে বড় রিপ্রেজেন্টেটিভ একজন চাই, একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে। আর বার্তাটা এটাই গেছে যে বড়োল্যান্ডেও বিজেপি আছে, কিন্তু তোমরা ভাবো না যে ইউপিপিএল আর বিপিএফ এই বড়োল্যান্ড। বিপিএফ কেও ওটা মেসেজ একটা দেওয়া হয়েছে, আমাদেরও আছে বড় নেতা, আমাদেরও বড় নেতা রয়েছে। স্বর্ণদীপ, তোমার কি মনে হয় যে এই যে নতুন যে নেতৃত্বকে যে উঠিয়ে আনছে, এতে যে উত্থান, ধরো নীলিমা দেবী, ধরো অশ্বিনী রায় সরকার, ধরো আমি বিশ্বজিৎ দৈমারির কথা বলবো না, সুশান্ত বরগোহাই, এই যে নতুন মুখগুলো এলো, সুশান্ত বরগোহাই অনেকবার এমএলএ হয়েছে, খুব কম্পিটেন্ট ছিল। তো এই যে নতুন মুখরা এসছে, এতে কি এটা ধরো ইউথ সেন্ট্রিক কোনো একটা মেসেজ দিতে চাইছে যে তোমরা দেখো কাজ করলে এভাবে, যে উনি যেটা বলেন যে মাফ হলে সুকদাচন, কাজ করে যাও, এই মেসেজটা কি দিতে চাইছে? এটা অবভিয়াসলি আজকের ডেটে আসাম বলুন বা ভারত বলুন, এটার মধ্যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এখন, যেখানে ইটস টাইম কি লিডারশিপকে এখন আমরা পাস অন করবো দ্য নেক্সট জেনারেশন, যেটা আপকামিং জেনারেশন আছে, যেটা ইউথ জেনারেশন। তো ইউথের মধ্যে যখন একটা মেসেজ যায় যে নিউ মিনিস্টার্স বলুন, বা আমি স্পেসিফিক্যালি বলবো যারা এমএলএসদের মধ্যে, এবার আমরা দেখেছি ইউথের মধ্যে অনেক এমএলএরা এবার রিপ্রেজেন্ট করছে, যারা এজ ক্যাটাগরি 35 to 40। আপনি হাইলাকান্দির থেকে ডক্টর মিলন দাস বলুন, আপনি পলাশবাড়ির থেকে হিমাংশু শেখর বৈশ্য বলুন, ঋষিরাজ হাজারিকা বলুন, আপনি পবিত্র রাভা বলুন, গোয়ালপাড়া সমষ্টি, এখানে গুয়াহাটিতে দীপ্লুরঞ্জন শর্মা। তো এরকম যে একটা এন্টায়ার যে ইউথ গ্রুপ একটা নতুন এসছে, এটা একটা স্ট্রং মেসেজ টু দ্য ইউথ কমিউনিটি, বা যারা আজকের ডেটে ইউথরা খুব বেশি পলিটিক্সে ইনভলভ না, এই গ্যাপটাকে ফিল কে করবে যারা এখন ইউথ লিডারশিপে আছে। আর বিজেপি ভালো করে জানে এই জিনিসটা, এদেরকে ভবিষ্যতের রিজার্ভ করে রাখা হচ্ছে, রিজার্ভের সঙ্গে একটা হলো একটা ইউথের মধ্যে সেটা সিকিউর করা, যে যদি ইউথ পলিটিক্সের পার্ট হয় দেন তোমাদেরকেও চান্স দেওয়া হবে। আজকে যে মন্ত্রিত্বের কথাই বলুন, সুশান্ত বুড়াকে অনেকবারের এমএলএ ছিলেন, কিন্তু উনি নিজেও একটা আমি ইন্টারভিউ দেখেছিলাম যে উনি এক্সপেক্ট করেননি যে মিনিস্ট্রি আসবে, বাট যখন উনি কল পেয়েছেন বা খবর পেয়েছেন, এটা একটা সারপ্রাইজ। এন্ড এটাই বিজেপির একটা সবচেয়ে প্রিন্সিপাল, যে লাস্ট পর্যন্ত কে কিভাবে কেউ জানে না। এন্ড বিজেপির মধ্যে একটা প্রিন্সিপাল যে আমরা ফলের জন্য কেউ কোনোদিনও এক্সপেক্ট করে না, কাজ করতে করতে কোন দিন কার কপাল কোন জায়গায় ফেভার করবে, এটা টোটালি অন দা। কিছু ক্ষেত্রে মানে স্ট্র্যাটেজিক ইয়েও আছে, যেমন আমাদের স্বপ্ননীল বুড়া স্যার বললেন অশ্বিনী রায় সরকারের ব্যাপারটা, এটা কিন্তু টোটালি একটা স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক ইন্দো বর্ডার তারপর ট্রেড,
এমনকি আমি মনে করি জনসংখ্যা। জনসংখ্যা, এমনকি পশ্চিমবঙ্গের যে রাজবংশী কমিউনিটি, community, হ্যাঁ। ওদের সঙ্গেও যাতে একটা কোঅর্ডিনেশন থাকে, হয়তোবা আই এম নট শিওর, কিন্তু হয়তোবা ওই কথাটাও মাথায় রয়েছে। অনেক মানে আজকে আসাম একটা বহুত রিচ একটা লিঙ্গুইস্টিক একটা স্টেট, অনেক ধরনের কমিউনিটিস জড়িত আছে। এন্ড এই জায়গার মধ্যে যখন আমরা লিডারশিপদেরকে পাস অন করব, ব্যাটন যেটা আমরা বলি, লিগেসি যেটা বলি, অত সময় পর্যন্ত আমরা নিজের স্টেটকে ডেভেলপ করতে পারবো। আজকে আপনি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে ইউথ ফেজ যারা ফার্স্ট টাইম এমএলএ। আমি এক্সাম্পল কবিতা মাঝি, কলিতা মাঝি, কলিতা মাঝি, কলিতা মাঝি, যিনি প্রথমবার এমএলএ পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হয়েছে। প্রতিমন্ত্রী হয়েছে। একটা অনেক মানে বড় মেসেজ এটা গেছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে বিজেপি যখন মানে সিলেক্ট করছে, তারা ডেডিকেশন দেখছে, নট দ্য নেম, কিউর সিট, কিউর উইনিং বা কিউর নাম দেখে দেওয়া কলিতা হচ্ছে। কলিতা মাঝি 2021-এও কিন্তু টিকিট পেয়ে হেরেছিল। তো বিজেপি দেখেনি তার সোশ্যাল স্ট্যাটাসটা কি, দেখেছে তার ডেডিকেশন। ডেডিকেশন এন্ড পার্টির প্রতি ডেডিকেশনটা আরেকটা সবচেয়ে কথা বেশি রয়েছে ইম্পর্টেন্ট। যেটা আমরা লক্ষ্য করিনি, সেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড পার্ট অফ ইন্ডিয়া। আর প্রাইম মিনিস্টার আর অমিত শাহজি একটা লক্ষ্য যে এই ইস্ট ইজ উইক, এটাকে উঠানো একটা কারবার করতে হবে। আর সেই জন্য আমরা আসাম, নর্থ ইস্ট, বেঙ্গল, বিহারকে এক্সক্লুসিভলি দেখবো না, আমি ইস্ট ইন্ডিয়াকে দেখে ইস্টকে আমার ওয়েস্ট আর সাউথের সঙ্গে একসাথে যাতে তারা এগোতে পারে, সেটা এটা একটা এক্সাম্পল তৈরি হচ্ছে এখন ফর দ্য আদার। ধন্যবাদ আপনাদের। আমার একটা প্রশ্ন আমি করব স্বপ্ননীল বড়ুয়াকে, নতুন মন্ত্রীদের সামনে কোনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, কোন প্রশাসনিক সিদ্ধান্তগুলো আপনি কি মনে করেন? প্রথম চ্যালেঞ্জ হবে তাদের কাজটা শেখার, যে কি কি জন্য আমি এমএলএ। মানে অনেকে ভাবে যে এমএলএ মানে পাওয়ারফুল, বসে থাকবো, অর্ডার দেবো, চেলা চাপাটটা আমার পাশে থাকবে, আমি গিয়ে মন্ত্রীকে বলবো, আমি চিফ মিনিস্টারকে বলবো। ওই ভাব দিয়ে তারা যদি এসেছে, প্রচন্ড ভুল করেছে। তো প্রথম কথা হবে যে তোমার কাজটা কি। এরা বোধ করে আপনাদেরকে ওই রুল বুকটা দিয়ে দিয়েছে এখন অ্যাসেম্বলি থেকে, ওই যে রুলস এন্ড প্রসিডিওর অফ অ্যাসেম্বলি, দ্বিতীয় দিনে সেটা আপনার মুখস্থ করতে হবে, কারণ সেটা হবে আপনার বাইবেল, যে কল অ্যাটেনশন কি, কাট মোশন কি, কখন কি করতে হবে। কাজ প্রথমে এই অ্যাসেম্বলি কাজটা শেখা, তারপর প্রশাসনের কাজটা শেখা, যে কতটা ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের কি স্কিম, স্কিমের এলিজিবিলিটি কন্ডিশন কি, কাকে কন্ট্যাক্ট করতে হবে। আমার যদি সমষ্টিতে এগ্রিকালচারে কিছু কাজ করতে হয়, তাহলে কোন অফিসারকে ধরতে হবে, এক হর্টিকালচারকে ধরতে হবে, না ডিসিকে ধরতে হবে, না কাকে ধরতে হবে, সেই প্রশাসনীয় কাঠামোটা, সেই কাজটা শিখতে হবে তাদের। তারপর হ্যান্ডলিং অফ পাবলিক, যে তুমি সব লোকের কাজ করতে পারবে না সেটা ধরুন, কিন্তু কেউ যেন তোমার সামনে এসে না শুনতে হয় না, বাবা আমি দেখছি, বসো, চা খেয়েও, কি করতে পারি, অসুবিধাটা কি, কি অসুবিধা হলে পার হলে তোমার কাজটা হবে, এইগুলো ক্লিয়ারলি ক্রাউড মানে সমষ্টি ভোটার হ্যান্ডলিং একটা লেসন নিতে হবে। আমি ভাবছি যে মোটামুটি এই টিমটা যদি 1 বছরের পরে শিখে নেয়, তারপর কাজটা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, আর তার আর একটা কাজ, যে সেন্ট্রালের স্কিম কি, কোন ডিপার্টমেন্টে কি স্কিম, কারণ সেন্ট্রালের খুবই সুবিধা, যে ওয়েবসাইট খুলে প্রত্যেকটা মিনিস্ট্রি খুললে কি কি স্কিম রয়েছে সেগুলো দেখতে পারবেন তারা। কারণ সেন্ট্রালে আর একটা কথা হয়েছে আজকাল, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট আসার পর, যে মিনিস্টার কোনো ডিসক্রিশনারি স্যাংশন করতে পারে না, যে ছেলেটাকে চাকরি দিয়ে দাও, পোস্ট নেই, যে ওটা স্কিম একটা কাজটা করে দাও, দেখা যাবে পরে কোথায় পয়সা দেব, সেগুলো আজকাল হয় না। ওই এফআরবিএম স্পেশালি ফাইন্যান্সিয়াল রুলগুলো খুবই শিখতে হবে ওদেরকে। স্বর্ণদীপ, আমি তোমার কাছে যেতে চাইছি, এই যে সম্প্রসারণ রাজনৈতিক প্রতিযোগিতায় এর প্রভাবটা কি পড়তে পারে? আমি বলতে চাইছি যে বিরোধীদের উপর বিশেষ করে এর প্রভাবটা কি পড়তে পারে? ওরা কি কোণঠাসা হয়ে যাবে, নাকি ওরা অন্য রাজনৈতিক কৌশল নিতে পারে? বলতে গেলে বিরোধী তো অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তুমি কি ভাবো? এই মন্ত্রিসভা সম্প্রসারণটা পুরোপুরি একটি অ্যারিথমেটিক ক্যালকুলেশন আমরা বলছি। অ্যারিথমেটিক ক্যালকুলেশন বলার কারণ এটাই যে আজকে খালি 2029 বা 31 ইলেকশন না, বিজেপির লক্ষ্য 2047 পর্যন্ত। এন্ড এর জন্য 2029 ইলেকশনটা অনেক ইম্পর্টেন্ট।
কেন চতুর্থবার। ইন্ডিয়ার পলিটিক্যাল ডাইনামিক্স 29-এ চেঞ্জ হবে। কেন এখন আমরা দেখতে পেরেছি যে রিজনাল পার্টিসদের একটা সেন্টিমেন্ট কান্ট্রির মধ্যে উঠে আসছে। তো এটার মধ্যে অপোজিশন এখন ট্রাই করছে যে অপোজিশন যেহেতু আসামে অস্তিত্বহীন হতে পারে, বাট বাকি স্টেটসের মধ্যে আস্তে আস্তে চেষ্টা করছে এখন যে রিজনাল পার্টিসদেরকে ওদের দিকে টানা। বিজেপি সবচেয়ে প্রাইমারিলি এবার রিজনাল পার্টিসদেরকে ওরা স্যাটিসফাইড করেছে, যে কারণে আমাদের নেক্সট যে ইলেকশনস হবে 2029-এ, যেরকম আমরা গতবার 14টা বা 9টা সিট পেয়েছিলাম, এবার বিজেপির লক্ষ্য হলো 14টার মধ্যে 12টা বা 13টা সিট পাওয়া। তো এটার জন্যই মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্যে আমরা দেখতে পেয়েছি সব যেরকম 2029-এর তো সেটা বেড়ে যেতে পারে। এটা তো টোটালি এখন ডিপেন্ড করে যে কোন সময় আমাদের ওয়ান ডিলিমিটেশন প্রসেস কি হবে, তখন আমাদের সিট কতটুকু বাড়বে। বাট এটা খালি আসাম বলে না, এন্টায়ার নর্থ ইস্ট। কেন আজকে আসাম বা আমাদের যে চিফ মিনিস্টার অফ আসাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইজ দি কনভেনার অফ দি এন্টায়ার নর্থ ইস্ট, বিকজ পুরো নর্থ ইস্টে যে লোকসভা 25টা সিটস আছে, এই 25টা সিটস থেকে আমরা 23 সিটস যদি বিজেপি পায়, দেন ইট উইল বি এ বিগ মেসেজ। কারণ নর্থ ইস্ট আজকে যেমন অষ্টলক্ষ্মী বলি আমরা, আপনি দেখেছেন গতদিন শিলংয়ে এসে একটা মিটিং হয়েছে নর্থ ইস্ট ডেমোক্রেটিক নর্থ ইস্ট কাউন্সিলের ডেভেলপমেন্ট কাউন্সিলে, যেটা নিজে হোম মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধ্যা, সুকান্ত মজুমদার মিনিস্টার অফ স্টেট, তিনজনের প্রেসিডেন্সিতে এই মিটিংটা অর্গানাইজ হয়েছে। অ্যান্ড এটার মধ্যে ডেসপাইট বিং অফ এনি পার্টি, সব পলিটিক্যাল পার্টিসের চিফ মিনিস্টার অ্যান্ড রেসপেক্টেড গভর্নর্স পার্ট ছিলেন। অ্যান্ড এই মিটিংটা জাস্ট নট দি ডেভেলপমেন্ট বাট এ বিগ মেসেজ ফর দ্য নেক্সট ইলেকশন, যেটা আমরা দেখবো 2029-এ, বিকজ এই ইলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ফর দ্য নেক্সট 2047। এর জন্য এই মিনিস্ট্রি যেটা আমাদের এসছে, এর জন্য 2টা স্লট খালি রাখা হয়েছে, যে আগামীতে যদি কোনো কারণে কেউ রিপিট আসেন স্টেট পলিটিক্সে, উই হ্যাভ দ্যাট অপশন। এটা কুশন রেখেছে এবার বিজেপি, যে 2টা সিট আমাদের খালি আছে। সেটা পশ্চিমবঙ্গেও করেছে যে ওরা অপশন আছে, যদি আমাদের কোন লিডারশিপ ব্যাক করতে হয় স্টেটে, মোস্ট ওয়েলকাম। এন্ড ইফ এক্সিস্টিং যদি কেউ ন্যাশনাল যেতে চায়, এটাও অপশন আছে, যেটা আমরা 2021-এ মিস হয়েছিল। লিডারশিপ ব্যাক করানোর জন্য এটা খালি রাখা হয়েছে না, নট এক্স্যাক্টলি। আজকের ডেটে সিচুয়েশন যেটা বলে ক্রাইসিস ডিমান্ড, ক্রাইসিসকে আমরা যখন ফুলফিল করতে হয়, উই নিড সামটাইমস কি আমাদের লিডারশিপরা ব্যাক করতে হয় স্টেটে। আজকে যারা এমপি হচ্ছেন, দে আর দি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স লিডার অফ দ্য স্টেট। তো কোনো সময় কি হয়, ডিমান্ডকে মধ্যনজর রেখে আমাদেরকে লিডারশিপকে আবার আনতে হয় টু ফুলফিল দ্য ক্রাইসিস। এন্ড আমরা চেষ্টা করি যে আরেক নতুন কোনো ফেজ ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট হোক ভায়া লোকসভা এন্ড ভায়া রাজ্যসভা। আপনারা দেখেন রাজ্যসভার মধ্যেও এবার কনাথপুর কাইস্তকে বরাক ভ্যালি থেকে এমপি দেওয়া হয়েছে, এন্ড ইট ওয়াজ এ বিগ বুস্ট আপ। কেন আফটার ডিলিমিটেশন যেটা হয়েছিল আমাদের 2023-তে, 2টা সিট কাটার পর একটা সেন্টিমেন্ট ছিল বরাক ভ্যালির মধ্যে যে বরাক ভ্যালিকে নেগলেক্ট করা হয়েছে। এটা একটা অনেক বড় স্টেপ ছিল, 2টা অ্যাসেম্বলি সিট কাটা। কিন্তু বিজেপি খুব ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে হ্যান্ডেল করে রাজ্যসভা এমপি দিয়েছে। এন্ড আমরা দেখতে পেরেছি যে কনাথপুর কাছে যেভাবে রাজ্যসভার মধ্যে উনি ভয়েস রেখেছেন, বা অনেক ডেভেলপমেন্টাল কথা বলুন, এই আপনার রেলের ট্রেনের যেগুলি আপগ্রেডেশন হয়েছে টু এলএইচবি কোচেস, তো এগুলি একটা রিয়েল এক্সাম্পল দেখতে পেরেছি। অ্যান্ড মানুষ খুশি এটা দেখে। অ্যান্ড যে ব্যাপারে আমরা এমপ্লয়মেন্ট যদি বলি, চাকরির ক্ষেত্রে বরাক ভ্যালির মধ্যে আর ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে একটা ডাইভার্সন ক্রিয়েট করা হয় সবসময় চাকরি নিয়ে, এইটাও ফুলফিল হয়েছে। আমি একটা প্রশ্ন করবো এখানে, কনাথপুর কাস্তকে রাজ্যসভায় দেওয়া হয়েছে, এটা যে শুধু বরাক ভ্যালির জন্য কমিটমেন্ট সেটা না, একটা এই কবীন্দ্রপুর কাস্ত, দ্য ডয়া অফ বিজেপি, তারও একটা ইচ্ছা ছিল শেষ বয়সে মানে ছেলেকে একটা পলিটিক্যালি কোনো জায়গায় মানে সেট করে যাওয়া, এটা আলাদা ব্যাপার। কনাথপুর কাস্ত রাজ্যসভায় বক্তৃতা দিয়েছেন, ভালো কথা বলেছেন। শিলচর থেকে যে এমপি হয়েছেন বা করিমগঞ্জ থেকে যে নিয়ে এমপি হয়েছেন, করিমগঞ্জ বলছি কারণ না, শ্রীভূমিটা তো জেলা, করিমগঞ্জটা তো লোকসভা সিটটা করিমগঞ্জ সিট হিসেবেই আছে। তাদের ভূমিকাটা কি? ওদের তো অনেক ইম্পর্টেন্ট। এন্ড আজকে শিলচরের আমি যদি কথা বলি, পরিমল শুক্লবৈদ্য যিনি আছেন, উনি বিজেপির একজন সিনিয়র ভেটারেন লিডার। ওনারকে আজকে ওনার থেকে আমরা শিখছি, বা আমাদের যে জেনারেশন যারা শিখছে, বা আমাদের যারা বড় ওরাও শিখছে। এন্ড আজকের ডেটে পরিমল শুক্লবৈদ্য 6 বারের এমএলএ, 2 বারের মন্ত্রী, আর আজকে এমপি। তে
ওনার যে এক্সপিরিয়েন্সটা আজকের ডেটে আমরা দেখতে পেরেছি ফায়ার ডেভেলপমেন্টের অনেক কাজ, বিকজ এমপিরা সবসময় কি ওভারশেডো হয়ে যায়, কেন এমপিদের যেগুলি ফান্ড সেন্ট্রাল থেকে আসে এন্টায়ার যে ওদের প্রসিজিওরস অফ ওইটা ওভারশেডো হয়, কেন ওদের সেক্টর অনেক বড় থাকে। আপনি শ্রী করিমগঞ্জের এমপি বলুন বা শিলচরের এমপি বলুন, বরাকভ্যালির দুজন এমপি অনেক স্ট্রং ভয়েস দিয়েছে ন্যাশনালের মধ্যে, যেখানে যেখানে দরকার পড়েছে এখানে এখানে ওরা স্টেপ নিয়েছেন। আমরা আশা করি আগামীতেও কি ধরনের স্টেপ নিয়েছে? অনেক ধরুন, আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট ধরুন, আপনি যখন শিলচরে ফ্লাড হয় বা এখন ডিজাস্টার আমরা অনেক মোকাবেলা করতে পারছি, এন্ড সবসময় স্টেটের পক্ষে পসিবল হয় না, ইন সামটাইম কেস আমাদের ন্যাশনাল হেল্প নিতে লাগে। ও আপনি ডিজাস্টারে ধরলাম, রোড ফেসিলিটি দেখলে NHIDCL এর যেটা ম্যাটার আমাদের শিলচর শহরের মধ্যে একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার, এটা যে ক্যাপিটাল স্ট্রেচ টু মেডিকেল স্ট্রেচের রাস্তাটা আছে এটা নষ্ট বা এটা রিপেয়ারিং এর জন্য, এন্ড অন দ্যাট মুভমেন্ট আওয়ার অনারেবল এমপি খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ নিয়েছিলেন। উনি ডাইরেক্টলি NHIDCL মানে GM এর সঙ্গে কথা বলেছেন, এন্ড নট ওয়ান, এটা অনেকবার মাল্টিপল টাইমস উনি কন্ট্যাক্ট করেছেন। এটাই আমরা চাই, বিকজ আমরা চাই লিডার এসে কাজ করতে, আমাদের ভয়েস কে কে পৌঁছাচ্ছে, আমাদের জন্য কি কাজগুলো হচ্ছে এইটা আমরা দেখতে পারি। এর আপনি অনেক বলুন আপনাদের করিমগঞ্জের এমপি কয়েকদিন আগে বোধহয় টিম নিয়ে গেছিলেন রাস্তা খারাপের জন্য নিতিন গডকরির কাছে। নিতিন গডকরি। এই যে এগুলি প্রবলেম আমরা লিডার থেকে এক্সপেক্ট করি। আজকে আমাদের মতন জেনারেল পাবলিকের কাছে অ্যাক্সেস নাই যে আমরা গিয়ে কোনো বড় যে মেইন মিনিস্টার আছে মিলা, দে আর আওয়ার মিডিয়াম, দে আর আওয়ার ভয়েস। তো আজকে আমরা দেখতে পেয়েছি 43 crore রুপিসের ফান্ড স্যাংশন হয়েছে ইন জাস্ট স্প্যান অফ 7 days, এন্ড ফর দ্যাট অনারেবল এমপির খুব বড় রোল আছে এটার মধ্যে। আজকে আপনি শিলচরের ফ্লাইং কানেক্টিভিটি একটা বহুত বড় প্রবলেম ছিল, এই কানেক্টিভিটি প্রবলেমও অনেক বেশি সলভ হয়েছে আমাদের এমপি যেরকম ইনিশিয়েটিভ নিয়েছেন এই কানেক্টিভিটি সলভ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এগুলো এভিডেন্টেল এমপির এমপিরই। আর আমাদের বরাকভ্যালি একটা প্লাস পয়েন্ট হয়েছে, দুজন টিম হয়ে কাজ করছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটাই যে কেউ ওভারশেডো করতে না, দুজন মিলে কাজ করার পক্ষে আজকে বরাকভ্যালি একটা বহুত ইম্পর্টেন্ট এন্ড ইন্টিগ্রাল পার্ট অফ আসাম এন্ড ফর দি এন্টায়ার ইন্ডিয়া আজকে বলতে পারি আমরা। আমি অমিয়বাবুর কাছে যেতে চাইছি। অমিয়বাবু, আঞ্চলিক দলের গুরুত্ব কতটুকু আপনাদের কাছে? আমরা এই যে সদ্য সমাপ্ত যে নির্বাচন, সেখানে আপনি দেখেছেন যে আমরা 82টা আসনে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক। 10টা আপনাদের, বাকি 10টা দুটো ছিল। তো সেখানে দেখুন মানে 64টা হলেই সরকার গঠন করা যায়, সেখানে আমাদের 82টা ছিল। তারপরও আমরা যে আমাদের শরিক দল যারা আছে, এনডিএ শরিক যারা ছিল, তাদেরকে আমরা সাথে রাখা হয়েছে এবং একদম রেশিও ম্যাপেই ওনাদেরকে 3টি এই মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ দপ্তর পাবেন আমি আশা রাখি। তো সে ব্যাপারে আমরা আঞ্চলিক দল যারা আছেন, যাদের সাথে আমাদের মতের মিল হয় আর যাদের লক্ষ্য আছে 2047 বিকশিত রাষ্ট্রের লক্ষ্য আছে, তাদেরকে নিয়ে আমরা অবশ্যই চলবো, একসাথে চলবো। এবং দেশ যেহেতু আমাদের সবার, সবাই মিলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সেটা আমাদের এর মধ্যে আছে যে সবকা সাথ সবকা বিকাশ, যে কথাটা বলা হয়েছে, আমরা সবাইকে মিলিয়ে চলার যে মানসিকতা, সেটা আমরা নিয়ে এগিয়ে চলছি। আমি একটা হয়তো অপ্রিয় একটা প্রশ্ন করতে পারি আপনাকে অমিয়দা, যে আপনারা বলছেন যে আঞ্চলিক দলকে আপনারা সঙ্গে নিয়ে চলতে চাইছেন, ভালো কথা। আমার অপ্রিয় প্রশ্নটা হচ্ছে যে এই যে সঙ্গে নিয়ে চলা, সেটা কি রাজনৈতিক সুবিধাবাদী? আমাদের আমি কেন বলছি কথাটা, এর আগে এবার আপনাদের সঙ্গে বিপিএফ রয়েছে, এর আগে কিন্তু আপনাদের সঙ্গে ইউপিপিএল ছিল। হঠাৎ করে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, এটাকে কি বলা যায়? এটাকে রাজনৈতিক সুবিধাবাদ বলা যায় না অন্য কিছু বলতে চাইছেন আপনি? আমরা যদি বলি সেটা যে সেই যে ওই যে বিটি এলাকা যেটা আছে, সেখানকার উন্নয়নের জন্য ওনাদেরকে সঙ্গে নেওয়ার দরকার আছে, আমাদের একবারে দরকার আছে। আর যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মূল কথাই যে রাষ্ট্রহিত সর্বোপরি, ন্যাশন ফার্স্ট, সেই যে নীতি, সেই নীতি নিয়ে আমরা এগিয়ে চলছি। এবং সেই জন্যই মানে সর্বস্পর্শী সর্বব্যাপী যে কথাটা বলেছিলাম, যে সমস্ত এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তা আছে। আর আমরা সেটাকেই বলবো, একজন মানুষের যেভাবে বলা হয় সুস্বাস্থ্যবান মানুষ তাকেই বলা যায়, যার হাত পায়ের সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মানে
ডেভেলপড হচ্ছে। কারণ হাত যদি বড় হয়ে যায়, পা যদি ছোট থাকে, একটা পা যদি না থাকে তো বলা যাবে না। সেই হিসাবে সমস্ত রাষ্ট্রকে, সমস্ত রাজ্যকে, কোনো এলাকা, কোনো জনগোষ্ঠী যদি বাদ পড়ে যায় তাহলে সেটাকে উন্নত বা সেটাকে একটা মানে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। রাজনৈতিক ক্ষেত্রে বলবো বা এলাকার উন্নয়নের ক্ষেত্রে, তো আমরা সবাইকে নিয়ে চলার যে মানসিকতা যেটা, সেটা আছে। আর সবাই উন্নতি হোক, সবার আমরা উন্নতি চাইছি। তো সেই ব্যাপারে সমস্ত ক্ষেত্রে উন্নতির প্রয়োজন আছে। আর মূল লক্ষ্য যেটা আমরা সবাই আলোচনা করছি, যেটা 47 মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত, উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। তার জন্য রাষ্ট্রহিতের জন্য যা করণীয় তা আমরা অবশ্যই করে যাব। ধন্যবাদ আপনাকে। আমি স্বপ্ননীল বড়ুয়া স্যারকে একটা প্রশ্ন করতে চাই। বিরোধীরা কতটুক চাপে থাকতে পারে বলে আপনি ধারণা করেন? বিরোধীরা এখন তাদের প্রথম হচ্ছে পা খুঁজে, মানে জমিটা, পায়ের তলে জমিটা খুঁজে নিতে হবে। কারণ তাদের ডাইরেকশনলেস হয়ে গেছে, এক কোণায় তারা কনসেন্ট্রেট হয়ে গেছে যে মাইনরিটি আমি শুধু। আবার আসবো আপনি স্বপ্ননীল। বিরোধী এখন কোথায় সেটাই খুঁজে নিতে হবে। কারণ সবটা ওই যে কত তাদের 23 সিটস, ওরা এখন ঢুকিয়ে গেছে। কোথায় কি করছে কেউ জানে না। কোনো কমন এজেন্ডা তাদের নেই যে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমরা আবার ফিরে যাব। যেরকম দেখুন, যাই হোক না কেন, মমতা হেরে গেছে কিন্তু পলিটিক্যাল এজেন্ডাটা চালিয়ে রাখছে। এখন আমার 4 তারিখে রেজাল্ট বের হবো, তারপর আর কংগ্রেস কোথায় এখানে দেখা যাচ্ছে না। রাজীব ভবনে গেলেও কাকে যদি পাবো সেটাও আশা নাই। আর কোনো স্টেটমেন্টও নাই তাদের। দেখেন যে এইটা আমরা উপোজ করছি, এটা কিছু একটা বলছি, সেরকম কোনো মানে এক্সিস্টেন্স অন পেপারও নেই। তো এখন চাপ কি, আমি ওরা ভাবছে যে আমরা সারেন্ডার এমএলএ হয়ে রয়েছি ভাই, সুখদ জীবেটার সমষ্টিতে গিয়ে মাতব্বরি করে তাদের সমাজের মতো সেরকমই থাকবে। তারপর তৃণমূল স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একেবারে। তো এই যে এটা কি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ? গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ না, কিন্তু গণতন্ত্রের এইরকম একটা ব্যবস্থা যেরকম ধরুন বিজেপি কিরকম এলো, কেউ ভেবেছিল দুটো সিট থেকে আজকে এত এসে গেল। এই সিস্টেমের পারফরমেন্সের উপরেই নির্ভর করবে। এখন দেখুন গুজরাটে এখন কতদিন হয়ে গেল, এখনো চলছে, কোনো অপোজিশনের পাত্তাই নেই। যেরকম ছিল জ্যোতিবাবুর দিনে ওয়েস্ট বেঙ্গলে। এখন আমরা ভাবি যে যেরকম পারফর্ম করবে রুলিং সরকার, রুলিং পার্টি, তার উপর নির্ভর করবে যে গণতন্ত্র থাকবে কিনা। গণতন্ত্রকে যদি সম্মান রেখে, গণতন্ত্র কি, গণতন্ত্র আর লোকের সঙ্গে কন্ট্যাক্ট, লোকের কথা শোনা, লোকের কথা কাজটা করে দেওয়া, সেটাই তো গণতন্ত্র। এখন সে যদি শুনতে থাকে তাহলে গণতন্ত্র চলবে। যদি শুনে না, দিসপুরে এসে বসে হোস্টেলকে কোয়ার্টার বানিয়ে দিবে, তুমি জলে ভাসছো, আমার কোনো খবর দরকার নেই, 4 বছর পরে আমরা খবর নেব তোমাকে, সেরকম মনোবৃত্তি থাকলে তো গণতন্ত্র থাকবে না। যতক্ষণ পার্টি নিজেই কন্ট্যাক্টের থাকবে ইলেকট্রেটের সঙ্গে, ততদিন গণতন্ত্র থাকবে। অভিভাবক, আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে পৃষ্ঠা প্রমুখ, আপনাদের বিভিন্ন প্রমুখ রয়েছে, এই পৃষ্ঠা প্রমুখের কাজটা কি? আমরা পৃষ্ঠা প্রমুখ মানে আপনি জানেন, এই পৃষ্ঠা প্রমুখ বলতে যে প্রতি 60 জন ভোটারকে নিয়ে একজনের উপরে দায়িত্ব দেওয়া হয়। মানে একটা পৃষ্ঠার দায়িত্ব? হ্যাঁ, একটা পৃষ্ঠার দায়িত্ব। মানে একটা পৃষ্ঠার ভোটার লিস্টে দেখেছি এ পৃষ্ঠায় 30 জন, ওই পৃষ্ঠায় 30 জন, মানে একটা পাতা। এই 2 পৃষ্ঠায় মিলিয়ে, মানে 2 পাতায় মিলিয়ে একটা 60 জন হয়। মানে 60 জনের দায়িত্ব প্লাস মাইনাস 15 ফ্যামিলি। সেই 15 ফ্যামিলির দায়িত্ব একজন পৃষ্ঠা প্রমুখের উপরে আছে। উনি মাঝে মধ্যে ওনাদেরকে নিয়ে চায় পে চর্চাও করে থাকেন, যেভাবে করেন। ঘরে ডেকে এলেন বা কোথাও একটা এই যে 15টা-16টা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে বসে গেলেন, সেখানকার মানে নন ফর্মালি ওনাদের সাথে আলোচনা করলেন যে কেমন আছেন না আছেন, সেগুলো ইয়ে করে আলাপ আলোচনা করে গেল, এলাকার কাজকর্ম কী আছে। তার মধ্যে দেখবেন কোথাও কোনো ছেলে হয়তো পুনাতে, নাগপুরে, হায়দ্রাবাদে আছে, প্রাইভেটে কাজ করছে, তার নম্বর নিয়ে রাখা হয় এবং তাকে খবর জানানো থাকে সে কেমন আছে না আছে। নির্বাচন এসেছে, নির্বাচন আগে ওকে ফোন করার ব্যবস্থা করা হয়েছে যে নির্বাচন এসে গেছে, তুমি আসছো কি না। তো সেই যে সম্পর্ক, যেটা সম্পর্ক একদম ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, আই টু আই কন্ট্যাক্ট যাকে বলা হয়, আমরা এই পৃষ্ঠা প্রমুখের মাধ্যমে সমস্ত ভোটারের সাথে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করছি, আই টু আই কন্ট্যাক্ট করছি এবং সবার যে সমস্যাগুলো আছে
সেই সমস্যাগুলো সমাধান করবে আমরা মাসে মাসে বৈঠক করছি এই পৃষ্ঠা প্রমুখদের নিয়ে। পৃষ্ঠা প্রমুখ থেকে একদম উপর স্তর পর্যন্ত আমরা পৃষ্ঠা প্রমুখদের আমাদের মূল যে শক্ত যে আমাদের শিকল বলা হয় সেটাই পৃষ্ঠা প্রমুখী আছেন। মানে বেসিক্যালি পাবলিক রিলেশন পাবলিক রিলেশন সাংগঠনিক তৃণমূল স্তরে আপনাদের জনসংযোগ। হ্যাঁ, আমরা বিগত দিনে আমরা এই যে করেছিলাম কি বলে, আমার একটা কথা মনে হচ্ছে যখন প্রথমবার ত্রিপুরাতে হয় বিজেপি সরকার আসে, হ্যাঁ, সুনীল ওনার নামটা সুনীল দেওধর। সুনীল দেওধর কিন্তু এই কাজটাই করেছিলেন প্রথমে। পৃষ্ঠা প্রমুখদের লাগিয়ে একদম শুরু থেকে গ্রাসরুট লেভেলে উনি এই কাজটা করেছেন। আমরা নির্বাচনের পূর্বে আমরা মোটামুটি আইডিয়া করি প্রত্যেকের হাতে পৃষ্ঠা প্রমুখ যারা আছে প্রত্যেকের হাতে কিন্তু পৃষ্ঠাটা আছে। আমরা যখন বৈঠকে যাবে পৃষ্ঠা প্রমুখের বৈঠক হবে তো পৃষ্ঠা প্রমুখ নিয়ে যাবে, আর নির্বাচনের দিনে পৃষ্ঠা প্রমুখরা পৃষ্ঠা নিয়ে সেই বুথ কেন্দ্রে থাকে। আমার পৃষ্ঠা আছে, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, সব থাকবে। আমার 60 জনের মধ্যে কতজন ভোট দিয়েছে, এবং নির্বাচনের পরে আমরা পরবর্তী 1-2 দিন পরে যখন বসেছি ওনাদের সঙ্গে যে তোমার পৃষ্ঠা থেকে কতজন ভোটার ভোট দিয়েছে, 60 জনের মধ্যে 55 জন দিয়েছি, যে 55 জনের মধ্যে আমরা কতটা পাবো, আর আমরা 45টা পেয়ে যাবো, 60টা কংগ্রেস পেতে পারি, আর 2-3 জন ফ্লোটিং আছে, এদিকে যেতে পারে সেদিকে যেতে পারে। আমরা দেখেছি যে টোটাল কনস্টিটিউয়েন্সিতে সেরকম অনেক জায়গায় দেখেছি 500, 1000 বা 2-3 হাজারের মধ্যে সেরকম হয়েছে না, তো পৃষ্ঠা প্রমুখরা সেই রেজাল্ট বলেই দিয়েছে। মানে একদম তৃণমূল স্তরে যে জনসংযোগটা সেটা এদের খুব ভালো। খ্রিস্টান না হয়েও ওই যে মন কি বাতের মিটিংটা এভরি সানডে, মানে নন পলিটিক্যাল কথা শুনতে পলিটিক্যাল লোকরা এসে বুথে বসে যায়, আর চাটা খেয়ে একটা ওই কন্ট্যাক্টটা এদের থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে আড্ডাটা খুব দারুণ জমেছিল আজকে আমাদের। তো ধন্যবাদ অমিয়কান্তি দাস, ধন্যবাদ স্বপ্ননীল বড়ুয়া, ধন্যবাদ স্বর্ণদীপ ঘোষ আমাদের আড্ডায় যোগ দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আগামী শনিবারে আবার দেখা হবে একই সময়ে। ধন্যবাদ।